নমস্কার। আজ কথা মতোই আমরা ফেসবুক লাইভ নাইয়ার যে অনুষ্ঠান, যে পেজে যে অনুষ্ঠান চলছে, তাতে আমি প্রদীপ আচার্য কিছু কবিতা, কিছু কথা এই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই অনুষ্ঠান শুরু করব তার আগে যারা এই দায়িত্বে আছেন, টুয়া, বাবুদা যারা দায়িত্বে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আমি কি শুরু করব এই অনুষ্ঠান? আপনাদের অনুমতি পেলে আমি আজকের এই সান্ধ্য অনুষ্ঠান আমি শুরু করতে পারি। আপনাদের শুভেচ্ছা দিয়েই আমার এই আজকের অনুষ্ঠান শুরু করব। হ্যাঁ, শুরু করছি। ধন্যবাদ নাইয়াকে আমাকে এই একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এবারে আজকের একটু কথায় আসি, তারপরে কবিতায় যাব। কথা যেরকম ছিল যে কিছু কথা, কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে আমি প্রদীপ আজকে হাজির হব। কিন্তু আজকে দেখুন, আমাদের মানুষের জীবন এবং প্রকৃতির জীবন দুটোই খুব বিষণ্ণ। সকাল থেকেই প্রকৃতির মুখ ভার, আর আমাদেরও। শুরু করছি একটু অন্যরকমভাবে, তারপরে কথায় আসব। সর্বে অপি সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভার্গবে। অসদো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মায়ামৃতং গময়। গতকাল আমাদের সকলের খুব প্রিয় রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি প্রয়াত হয়েছেন। আর কালকে যখন এই মনের মধ্যে বিষাদ নিয়ে যখন শুয়ে পড়েছিলাম, আজকে সকালে যে ফোনটাতে আমার ঘুম ভাঙল, আর একটা দুঃখদায়ক, বেদনাদায়ক একটা ঘটনা। আমাদের জেলার একজন বিশিষ্ট সাহিত্যিক, বাচিক শিল্পী, শিক্ষাবিদ কমলেন্দু ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন। সেই খবরই আমার ঘুম ভাঙল। তাই সেই দুজনকে শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে আমি এই শ্লোকটি দিয়ে শুরু করলাম। আসলে দুজনের সঙ্গেই কিন্তু আমার একটা নিবিড় কিছুটা হলেও সংযোগ ছিল। কলকাতা প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে, আবৃত্তি শিল্পী হিসেবে ছিলাম। সেই অনুষ্ঠানে প্রেস ক্লাবে স্থানীয় জন্মদিন পত্রিকা তারা আয়োজন করেছিল। সেখানে প্রণব মুখার্জি তিনি উপস্থিত ছিলেন। মানে পরপর প্রেস ক্লাবে পরপর সিটে প্রণব মুখার্জি, তারপর সুবোধ সরকার কবি, তারপর আমি। এই রকম একটা সুন্দর পরিস্থিতিতে আমি কবিতা বলেছি। একটা অন্য রকম স্মৃতি আমি তাড়িত হচ্ছিলাম। আর তারপরই আজকে সকালে কমলেন্দু ভট্টাচার্য চলে গেলেন। সকালে তার বাড়িতে গিয়েছিলাম, তারপরে তার পারলৌকিক কাজের মধ্যেও ছিলাম। তারপরে এসে মনটা একটা ভারাক্রান্ত আজকে সকাল থেকে সারা দিনটাই। তো তবুও যাই হোক, শুরু করি আজকের এই অনুষ্ঠান। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার জানিয়ে শুরু করছি। আমাদের দেখা হোক মহামারীর শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে, আমাদের আবার সেই সুস্থ শহরে দেখা হোক। এই আশা নিয়েই আমাদের পথ চলা, আমার আজকের পথ চলা, আজকের কবিতার পথে পথ চলা। কতটা দূরদর্শী কবিরা হন আপনার চিন্তা করে দেখুন। যতটা মনে পড়ছে 1889 সালে জীবনানন্দ দাশের জন্ম। আজ থেকে প্রায় 75 বছর আগে তিনি এই রচনা লিখেছেন, আজও কতটা প্রাসঙ্গিক। সেই মহামারীর পরে আমরা আবার যেন সুস্থ শহরে নিজেদের জীবনযাপন করতে পারি, এই কামনায় কবির কণ্ঠ নিয়েই এই আশা জানিয়ে শুরু করি। আর ধন্যবাদ জানাই নাইয়াকে আবারও। আসলে নাইয়ার কথা বলতে গেলে নাইয়ার কথা বলতে পারবো না, নাইয়ার থেকে বেশি আমি কথা বলবো চক্রবর্তী পরিবার। যতটা বাবুদা যদি শুনতে পান বা তুয়া যদি শুনিস, প্রায় 2 দশকের আমাদের সংযোগ। অমৃতা বৌদি, গায়ত্রী বৌদি, সায়ন্তন, সবার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক। আমার খুব মনে আছে একটা সময়, জানেন বন্ধুরা, এখন যারা ফেসবুক লাইভে আছেন তাদেরকে বলি, একটা সময় আমি খুব অসুস্থ হয়ে পড়তাম, আর বৌদিরা প্রতিনিয়ত, আজও যখন যাই গেলে খোঁজ খবর নেন সেই শরীর খারাপের। এটা একটা অন্যরকম পারিবারিক সম্পর্ক। তারপরেও আরও যেটা আছে, আমার সঙ্গে এখনই তুষার আছে, এই বাবুদার অনুপ্রেরণাতেই, তার অভিভাবকত্বেই কিন্তু আমরা গত 20শে আগস্ট গেল, তার আগের বছর 2019-এর 20শে আগস্ট আমরা একটা অন্য রকম একটা অনুষ্ঠান বহরমপুর শহরকে দিতে পেরেছিলাম। সেটার জন্য অন্যতম পুরোধা ছিলেন বাবুদা। ধন্যবাদ বাবুদা। আরও কথা হবে বলতে বলতে। আমি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আর শুরু করি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে, সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ। সহজে বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়েই তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত। অন্তরে অন্তরে কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। রবীন্দ্রনাথের এই কবিতা
একটা অন্যরকম স্মৃতি বহন করে। কারণ আমরা যখন সেপ্টেম্বর মাসে আছি, কিছুদিন আগেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস পালন করেছি। 30শে জুলাই উনি পরলোক গমন করেন। সকাল 9:30টার দিকে তিনি পরলোক গমন করেন, কিন্তু সেটা হচ্ছে 1941 সাল। সেই সময় তাকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে, তিনি শেষ এই রচনাটা করেছিলেন। তাই আজকে এই জন্যে আপনাদের কাছে নিবেদন করলাম। তবে তার কবিতাটা বলতে বলতেই আরও যে কথাটা এসে যায়, মানে তাকে যখন শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল অপারেশনের জন্য, চিকিৎসার জন্য, তখন শান্তিনিকেতনে কবির যাত্রার দুপাশে তখনকার আশ্রমিকরা লাইন করে দাঁড়িয়ে তারা গান গাইছিল। গায়ত্রী আছে লাইভে, গায়ত্রী আমার ছাত্রী আছে, ও এই বিষয়টা খুব ভালো জানে। আমাদের শান্তিনিকেতন আমাদের আনন্দেরই ধন, এই গান গাইছিল। সেই শান্তিনিকেতন তাকে আপন করে নিয়েছিল। শান্তিনিকেতন অভিভাবক শূন্য হয়ে যাচ্ছিল। আর আজ শান্তিনিকেতন, আপনারা সবাই জানেন গত 17ই আগস্ট শান্তিনিকেতনে কি হলো। সেই শান্তিনিকেতন আমাদের খুব দুঃখের সময়, সেই বিশ্বভারতী, সেই শান্তিনিকেতন আজকে সত্যিই কি রাজনীতির শিকার? এই প্রশ্ন আপনার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে। কবি মৃণালকান্তি দাস এই বিষয়ে একটা কবিতা লিখলেন, বলি আপনাদেরকে। নোবেল চুরিতে শুরু হয়েছিল, তারপর দোল পৌষ মাস। এবার পাঁচিল ভাঙার দিনে লেখা হলো কোন সর্বনাশ। আসলে সর্বনাশের খেলায় কেউ তো তেমন অপটু নয়। বিশ্বভারতী নিঃস্ব হলে কি ছড়াবে গরিমা বিশ্বময়? কারো তাতে কিছু যায় আসে আর? কেউ কি নখের যোগ্য তাঁর? শাখা মৃগ তার মূল্য বোঝে কি? কণ্ঠে ঝোলালে স্বর্ণহার। মৃণালকান্তি দাসের এই কবিতাটা আপনাদের সামনে নিবেদন করলাম। সেই শান্তিনিকেতন, কি অবস্থা হচ্ছে শান্তিনিকেতনকে নিয়ে। আমরা ধন্যবাদ জানাই, প্রিয়া আছে আমার ছাত্রী, ব্রততিদি আমাদের জেলার একজন বিশিষ্ট শিল্পী, তিনি আছেন, তিনি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছেন। আপনারা যারা এখন আছেন, আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ জানি অনেক প্রলোভন আছে, দূরদর্শনের টান আছে, একটু থাকুন না আজকের আর কিছুক্ষণ। অমৃতা হালদার তো এখন সোশ্যাল মিডিয়া খুললেই অমৃতার মুখ এবং অমৃতার মেয়ের মুখ খুব ভালো লাগে। বিশেষ করে অমৃতার পুচকাটা এত সুন্দর কাজ করছে। থ্যাঙ্কস অমৃতা, তুমি আছো, ভালো লাগছে। আমি রবীন্দ্রনাথের কথা যখন বললাম, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস গেল, তারপরেই কিছুদিন আগেই আপনার 29শে আগস্ট আরেকজন বরেণ্য কবি, তাঁর পরলোক গমনের দিন, কাজী নজরুল ইসলাম। তাকে নিবেদন করে তাঁর লেখা একটা কবিতা এবার বলি। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। সিঁথির সিঁদুর মুছে ফেল মাগো, জালো শেথা জালো কালো চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা।
এলোকেশে তব দুলুক ঝঞ্ঝা, কালো বৈশাখে ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাশিতে হউক বিষ্ণু, চক্র মাতর হেম কাঁকন, টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খল খল দাও করো তালি, বল হর হর শঙ্কর, আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছিঁড়িয়া চাবুক কর্মা, সে চাবুক কর নভতরিত, জালিমের বুগবে খুঞ্ঝরে, লালে লাল হোক শ্বেত হরিত, নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙুমা ভোলার ভাঙনেশা, পিয়াও এবার অশিব করুল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ, দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ স্তূপ। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। ধন্যবাদ, ধন্যবাদ নন্দনদাকে। নন্দনদা, আপনি আমার এই অনুষ্ঠানে এসেছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাকেও ধন্যবাদ। আবির পোদ্দার, আপনাকে অনেক ধন্যবাদ। আর অমৃতা বৌদিও ধন্যবাদ জানিয়েছে। আর সবাই বন্ধুরা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থাকুন, পাশে থাকুন, একটু উৎসাহ দিন, চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলো। আসলে আমরা না এমন একটা মন খারাপের মধ্যে আছি, এই ফেসবুক লাইভ, এই অনুষ্ঠানগুলো আমাদের কাছে একটা বুস্টিং হিসাবে কাজ করছে। বাবুদা তো দীর্ঘদিন ধরে মেডিকেল লাইনে কাজ করেছে, কোথায় কি রোগের কি ওষুধ সেটা খুব ভালো করে জানে। তাই জন্য একদম লকডাউনের শুরু থেকে বিভিন্ন রকমের ভ্যাকসিন নিয়ে পথে নেমেছে। তার মধ্যে একটা আজকেও সকালে পোস্ট করেছিল রেডিও লাইভ নিয়ে, রেডিও প্রোগ্রাম নিয়ে। তো তুষার, খুব ধন্যবাদ। আমরা এবারে যেরকম অবস্থার মধ্যে আছে, মানে যে কথাটা বলছিলাম যে এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, কেউ আমরা ভালো নেই। অনেকেই ফোন করেন, ভালো আছো? হ্যাঁ বলি, মিথ্যে কথাটা বলি। একটা মন খারাপের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে যেমন মানে এই বিশ্বগ্রাসী একটা ভয়ানক ব্যাধির ছোবল, তার উপরে আবার প্রাকৃতিক দুর্যোগ। এই নিয়ে আমার এবারের নিবেদন নিরুপম ঘোষালের একটা কবিতা। ও পাখি, তুই কেমন আছিস? ভালো। হঠাৎ করে মেঘের গায়ে বিদ্যুৎ চমকালো। ও পাখি, তুই কোথায় আছিস? নীড়ে। বাইরে এখন সবুজ পাতায় কালো মেঘে ঘিরে। ও পাখি, তুই শোন, গুড়ো গুড়ো বাজ পড়ে, এখন তাই তোর ঠিকানা বাইরে নয়, ঘরে। ও পাখি, একলা ঘরে ভয় হচ্ছে, তাই মনে রাখিস বাইরেটা এখন ভীষণ যাচ্ছে তাই। ও পাখি, চুপটি করে কটা দিন থাক, এই কটা দিন ভালোবাসায় হবে না কোনো ভাগ। ও পাখি, তুই তাকিয়ে দেখ, পৃথিবীটাই লাশ, মেঘের দেশে ছড়িয়ে পড়েছে করোনার সন্ত্রাস। পরিমলদা, ধন্যবাদ। পরিমলদা আমাদের একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, সেই হাওড়া থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে ফেসবুকে এসেছেন। অনেক ধন্যবাদ পরিমলদা। আরও যারা বন্ধুরা আছেন, বর্ষা এসেছিস, সীমা দে, ধন্যবাদ আপনাকেও।
এইভাবে আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের। আমি এই করোনার ওপরে কবিতাটা বলতে বলতেই আজকে যখন এই রকম একটা পরিস্থিতি, ব্রত দিয়ে আমার ইন্সপিরেশন সত্যি। হ্যাঁ, আর একজন তমাল, আমার খুব পুরনো বন্ধু, একদম ছোটবেলাকার বন্ধু তমাল, থ্যাঙ্কস। যখন এইরকমভাবে একটা করোনা গ্রাস চলছে, তার মধ্যেও আজকেও দেখুন না প্রকৃতির মুখ কেমন ভার, অবিরত বৃষ্টি, আবার কালকেও চলবে, রোদের দেখা কই। তপন কুমার বিজলি তিনি লিখছেন এই বিষয় নিয়ে যে দেখুন যে এই রকম একটা দুর্বিপাক, বৃষ্টি, করোনা, চারিদিকে একদম মানুষ। কিছুক্ষণ আগে টিভিতে দেখছিলাম শিলিগুড়ির একটা ওয়ার্ডে দেখাচ্ছিল যে মানুষের ঘরের মধ্যে জল, ঘরে মানে মেঝে থেকে সমস্ত জিনিসপত্র তুলে খাটে রাখা আছে। কি অসহনীয় অবস্থা আমাদের। সেই সমস্ত মানুষরা, তারা কি এই যে সামনে পুজো আসছে, সেই পুজো আনন্দ কি তারা তাড়িয়ে তাড়িয়ে অনুভব করতে পারবে? তপন কুমার বিজলি লিখছেন, আমার একটা পুরনো কবিতা ভালো লাগে করতে। টাপুর টুপুর মিষ্টি দুপুর ঝিকিরি মিকির ঝিক, ঠিক তখনই সোনালি রোদ ঝরছে চতুর্দিক। রোদ্দুর তুই আয়, বস্ত দেখি আমাদের এই গলির বারান্দায়। রোদ্দুর তুই আয়, রোদ্দুর তুই আয়, রোদ্দুর তুই আয়। শোন রোদ্দুর ফুরোয় যাদের নুন আনতে ভাত পায় না যারা ঝলমলে দিন শুধুই আঁধার রাত, তাদের ঘরে তুই ঝিলিক আলো ছড়িয়ে দিতে পারিস মুঠো দুই। রোদ্দুর তুই আয়, রোদ্দুর তুই আয়, রোদ্দুর তুই আয়। আয় দেখে যা, দেখে যা, আয় দেখে যা, দেখে যা, আয় দেখে যা, ঝিলের জলে মেঘছানা দেয় ডুব। ওই যে শরৎ, ওই যে শরৎ রামধনুতে নকশা কাটে চুপ চুপ চুপ। রোদ্দুর তুই শোন, এবার পুজোয় আসবি তো ঠিক, রইল নিমন্ত্রণ, তোদের রইল নিমন্ত্রণ, তোদের রইল নিমন্ত্রণ। রোদ্দুর তুই আয়। ধন্যবাদ। হ্যাঁ, আমার ছাত্রীর মা, ঈশিকার মা আছেন, পিঙ্কি বৌদি আছেন, খুব ভালো লাগছে। শুক্লা দত্ত বণিক, ধন্যবাদ। এই মন খারাপের সময় এই কবিতা। হ্যাঁ বন্ধুরা, মানে এইভাবেই তো কবিতাকে নিয়ে আমি অনেক ছাত্রছাত্রীদেরকে বলি যে এই কবিতা আমাদেরকে কিন্তু আমাদের জীবনযাত্রায় কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না বিন্দাস আছি, কিন্তু তার মধ্যেও গান, কবিতা, নাচ, নাটক, এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো, এগুলো আমাদের কাছে অক্সিজেনের মতো কাজ করে। তাই তো এগুলোকে আঁকড়ে ধরতে চাই। আজকেই সকালবেলায় আমাদের এখানকার একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী নিবেদিতার সঙ্গে কথা হচ্ছিল যে এখান থেকে আমাদের পাওয়ার কি আছে। কথা হচ্ছিল যে নেট খরচ করে আমরা এইভাবে অনুষ্ঠান করে চলেছি, হোক না, করি না, অন্তত নিজের মন খারাপেরটা দূর হয়। আর বন্ধুরা যারা ঘরের মধ্যে লকডাউনের মধ্যে আছেন, তারা তো একটু বুস্টিং পান। চলুক, হোক, এইরকমই চলুক। তো এইরকম চলতে চলতে যে কথা তখন বলছিলাম যে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, মানুষ এইভাবে আছে, কিভাবে চলছে তাদের এই সময়টা। আমাদের এই বহরমপুরের কাছেই সাটুয়ের একটা গ্রাম হটনগর বলে, মানে কিছুটা সাংবাদিকতা করার সুবাদে এই খবরগুলো পাই। তা সেখানকার মানুষরা এমন অবস্থায় তারা কোমর জলের মধ্যে তাদের জীবনযাপন করতে হচ্ছে। তারা বলছে যে প্রতিবার ভোটের সময় অনেক আশির বাণী শুনতে পাই, তারপর হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা, আসলে ঘোড়ার ডিম কারেঙ্গা। আমি এবারে যে নিবেদন করছি দেবব্রত সিংহের আমার একটা পছন্দের কবিতা। হ্যাঁ তুষার, চশমাটা করব।
তুষার বলছে অবশ্যই করতে হবে। তো এই বিষয়ে চশমাটাই করি তাহলে। নেতা আসছেন, মন্ত্রী আসছেন, পুরো মাতা আসছেন, পুরো পিতা আসছেন, সঙ্গে আছেন পালিশতরা। দেখতে গেলে জিনিসটা কিন্তু তেমন কিছু নয়। ভোট এলে ভোটের সময় হয়েই থাকে এমনটা। মহানগরের খালপাড়ের বস্তিতে এমনটা হয়েই থাকে। কাজেই ঝাপুর মা বৃহস্পতি দাসী ঘর দুয়ারের টুলে বসে জাল বুনছিল যেমন করে, তেমন করে বুনতেই থাকলো। সত্যি বলতে কি, কিছুতেই কোনো হেলদোল নেই বুড়ির। এমনকি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতায় নাম ওঠানো নিয়ে, নেতা ধরাধরি নিয়েও তার তেমন গা নেই। বস্তির লোকেরা বলে, গরিবের অত গোঁ ধরে থাকাটা ঠিক নয় বাপু। গণতন্ত্রের সেই তো হাত কাটা কালু, টেরা স্বপন, ল্যাংড়া খোকন। ও তুমি যাই বলো, ঘুরে ফিরে এই আমলে সেই আমলে, যে আমলেই বলো, গণতন্ত্রের সরকারি খাতায় নাম উঠলে, হাতে গরম ভাতা পেলে, ও একটা ভাগ তোমায় ছাড়তেই হবে। এটাই নিয়ম, এটাই বিধান। এই নিয়ম মেনে ভালোই আছে বিরজাবালা, আমোদিবালা, সত্যবালা, ভামিনীবালা। এরা সব বেশ ভালোই আছে। শুধু খালপাড়ের বস্তিতে একা এক বয়স্কা বিধবা বৃহস্পতি দাসীর নাম নেই কোথাও। আগের আমলেও ছিল না, এই আমলেও নেই। পুলিশের গুলিতে তার স্বামী মরেছে ৭১-এ। কান্নাকাটি করেও লাশ মেলেনি মর্গে। ঝাপু তখন কোলে। সে যে কি দিন গেছে তার। ঘরে বাইরে একা এক যুবতী নারীর সে যে কি লড়াইয়ের দিন গেছে। অন্ধকারের মধ্যে হাত ধরে টেনে নিয়ে যেতে চেয়েছে অনেকে, ফ্ল্যাট বাড়ির দাদা বাবুদের থেকে শুরু করে বস্তির পুরুষেরা পর্যন্ত। বাদ যায়নি কেউ, এক ঝটকায় ছিনিয়ে নিয়েছে নিজের হাত। ঘরে বাইরে একা এক যুবতী নারীর সে যে কি লড়াইয়ের দিন গেছে। ছেলে কোলে ফুটে বসে শাক পাতা বেচে উপসে একাপাশে সে একদিন গেছে। এই করে গায়ে গতরে খেটে ঝাপু যখন কিছুটা বড়, তখন খানিক দুঃখ ঘুচল বৃহস্পতি দাসী। এইটুকু, অন্তত এইটুকু হোমওয়ার্ক যদি করা থাকতো মন্ত্রী মশাইয়ের, তাহলে কিন্তু ভালো হতো খুব। ওরই বা দোষ কি? ঘিঞ্জি বস্তির স্যাঁতস্যাঁতে উঠোনে ভাঙা টুলে বসা এক বয়স্কা বিধবার দিকে তাকিয়ে এক নজরে দেখেই যা বোঝার বুঝে গিয়েছিলেন তিনি। আসলে ছেলেবেলা থেকেই বিলেতে পড়া মন্ত্রী মশাইয়ের এসব বস্তি টস্তির জীবন নিয়ে ধারণা নেই তেমন। ভাঙা টুলে বসা এক বৃদ্ধা রমণীর দিকে তাকিয়ে এক নজরে দেখেই যা বোঝার বুঝে গিয়েছিলেন তিনি। একেই বলে পভার্টি লাইন, জিরো পভার্টি লাইন। চোখে যে একটা চশমা আছে সেটারও কিছু নেই। ডাঁটি ভাঙা চশমার কাঁচ দুটো কোনো রকমে কানে গোঁজা। সিরিয়াসলি, একেই বলে পভার্টি। অদ্ভুত কন্ট্রাস্ট। নিজের ৭৮,০০০-এর দামি চশমার ফ্রেমে হাত বোলাতে বোলাতে মনে মনে আওড়ালেন তিনি। তারপর বললেন, ও বুড়িমা, বুড়িমা। কি নাম তোমার? বৃহস্পতি দাসী। ও, তা এই চশমাটা কতদিনে? চশমা তা বহু
এই ঝাপুর বয়স যখন 6 বছর, তা এই ডাঁটি ভাঙা চশমা পরো কি করে? আমরা বাবা গরিব মানুষ, আমরা সব পারি। শোনো, তোমাকে আর এই চশমা পড়তে হবে না, বুঝেছো? কেনে কেনে বাবু? শোনো, আমি আমি তোমাকে দেব একটা নতুন চশমা, ভোটের আগেই দেব। না না বাবু, না, আমার ছেলে আছে ঝাপু, সকাল বেকাল দুবেলা এই স্টেশনে রেসকো চালায়। চশমা দরকার হলি ও ছেলেই দিবে বানিয়ে। কেন কেন আমি দিতে চাইছি, তুমি নেবে না কেন? কিছু মনে করনি বাবা, আমার নাম বৃহস্পতি দাসী। সারা জীবন কারু কাছে হাত পাতিনি, এখন এখন তোমার কাছেও পাইতব নি বাবা, তোমার কাছেও পাইতব নি। ধন্যবাদ বনশ্রী, অনেক ধন্যবাদ। বৈশালী ঘোষ, তোমাকে ধন্যবাদ খুব, এইভাবে আমাকে ইন্সপায়ার করার জন্য। আর এই সঙ্গে দেখছি আমার কিছু ছাত্রছাত্রীর গার্জেনরাও আছে, স্পন্দনের মা আছে। আর ছাত্রছাত্রীর কথা যখন আসলো তখন একটু একটা কথা বলি। আমার রূপকথা এবং বাচনিক যে আমার আবৃত্তির সংস্থা আছে, সেখানে বিভিন্ন সময়ে আমি আসলে বন্ধুরা যে জিনিসটা করি, যে আমি চেষ্টা করি যে কবিতাকে একটু আরও বেশি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। একটা কোনো মেসেজ অবশ্যই থাকবে, সেইভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া। বেশিরভাগ সময় তো আমরা 4 দেওয়ালের মধ্যে অনুষ্ঠান করি, এসির মধ্যে অনুষ্ঠান করি। যারা সেই অনুষ্ঠানের মধ্যে যেতে পারেন না, তাদের কাছেও কবিতাকে নিয়ে যাব। এই যে ধারণাটা, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। মূলত আমি এটা শিখেছি আমার আবৃত্তির শিক্ষক শ্রদ্ধেয় অভিজিৎ সরকারের কাছ থেকে। আমি এই জন্য পথে কবিতা আয়োজন করি। প্রত্যেক যখনই সুযোগ পাই রাস্তার মধ্যে কবিতাকে নিয়ে ছাত্রছাত্রীরা সেখানে কবিতা করে। আরও যেটা কথা প্রসঙ্গে আসে, সেই সময়ে আমাদের ছাত্রছাত্রীরা রূপকথা এবং বাচনিকের শিক্ষার্থীরা তারা অনুষ্ঠান করে, কিন্তু সেইখানে আমি একবার ডাকি, অন্তত ফোন করি, বাবুদা আমার পথে কবিতা আছে, আপনার উদাত্ত গলায় একটু গান হবে। বাবুদা ঠিক এসে না একটু ভিড়ের মধ্যে এক কোণা করে দাঁড়িয়ে থাকে, আর আমি খুঁজে নিই বা টুক করে একটা মিস কল দিয়ে দেয়, আমি আছি, তোমার সময় করে দিও। মানে সংস্কৃতিকে ভালোবাসলে, মানে আমি তো কিছুদিন আগে এরকম হয়েছিল, বাইরে থেকে তিনি এসেছেন, টায়ার্ড হয়ে এসেছেন, তবু আমার অনুষ্ঠানে পৌঁছে গেছেন, গান করেছেন পথে। আমি অনেককেই দেখি, ডাকি, পাই না, পথে গান করবে পাই না। কিন্তু বাবুদা এইরকমই একজন মানুষ, একবার ডাকি যে কোনো ক্ষেত্রেই এইভাবে রূপকথা বা বাচনিকের পাশে এসে দাঁড়িয়ে এইভাবে সংস্কৃতির একটা মেলবন্ধন হয়, যেটা নাইয়া ফেসবুক লাইভ এই মেলবন্ধনের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করে দিয়েছে। আরও একটা ভালো কথা যেটা বলি না, যে উনি তো মার্কেটিং করেন, মানে অনুষ্ঠানটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে সেটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, আমার সঙ্গে অনেক আলোচনা হয়েছে। সেই রকম আর একটা ওনার প্রয়াস এই ইউটিউবে, নাইয়া ইউটিউবে। বন্ধুরা আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আপনারা যদি প্রথম থেকে না দেখেন বা যদি কোনো কাজের জন্য দেখতে না পারেন, বেরিয়ে যেতে হয়, আপনারা কিন্তু পরে আমার অনুষ্ঠানটা দেখার সুযোগ পাবেন। নাইয়া ইউটিউবের এই অনুষ্ঠানটা ডাউনলোড করে আপনারা সেখান থেকেও কিন্তু সাবস্ক্রাইব করে এই অনুষ্ঠানটা কিন্তু দেখতে পাবেন।
এটা একটা কিন্তু প্রাপ্তি। যাই হোক, আমরা আবারও অনুষ্ঠানে যাই। হ্যাঁ, আমার এক ছাত্র অনিত বন্ধু অর্ণব বন্ধুর বাবা আছেন, ধন্যবাদ আপনাকে। এইভাবেই আমাদের পাশে দাঁড়ান। আর যখন কথা আসছে যে বাচ্চাদের কথা যখন উঠছে, যে আমার ছাত্রছাত্রীদের, ওরা এখান থেকে বলছে যে আমাদের জন্য কিছু কবিতা, একটা ছোটদের জন্য একটা কবিতা হোক। তাপস মাইতির লেখা একটা কবিতা। টুনটুনি 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 শোন শোন সোনামণি, একটু কাছে তুই আয় না। উড়ি উড়ি ঝোপে ঝাড়ে লুকোচুরি আরে আরে, তোর বুঝি সব তাই তাই না? ইচ্ছে করে না বুঝি তোর মতো আমি খুঁজি ফুলের বনে বনে সুর। সারাদিন টিন টিন তুই বড় শৌখিন, দেখেই ভরে যাইব। উড়ু উড়ু দুড়ু দুড়ু কিচিমিচি ঘুরু ঘুরু, উড়ন চণ্ডী তোর মন। ইচ্ছে কি হয় না আমি করি বায়না, উড়ে যাই তোর মতন। কোনখানে তোর ঘর, নেই বুঝি ভয় ডর, ছোট্ট এইটুকু বাসাটা। পুকুরের পাড়ে পাড়ে কিংবা বেতস ঝাড়ে লুকিয়ে থাকিস খ্যাপাটা। তুই বড় বিট কেলে, দেব নাকি চোখ গেলে, হিংসেটি বুঝি মোর হয় না। পড়াশোনা নেই তোর, পাশ ফেল অবসর, আমরণ আর যে গোসয় না। যদি হোস বন্ধুটি, হবে না কো মন্দটি, একবার কাছে তুই আয় না। তোর মতো হতে চাই, দুটি ডানা পেতে চাই, ছোট থেকে এই শুধু বায়না, ছোট থেকে এই শুধু ভাবনা। ধন্যবাদ। আমরা এই গল্প করতে করতে কিন্তু অনেক দূর চলে এসেছি। হ্যাঁ সঞ্জীব, ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আমি এরপরে একটু অন্য জায়গায় ফিরে যাচ্ছি। গত 15ই আগস্ট স্বাধীনতা গেল। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা অনেক কথা বলি, মঞ্চে অনেক কথা হয়, কিন্তু স্বাধীনতা দিবসটা কি সত্যি কি স্বাধীন আমরা? আর স্বাধীনতার দিনটা কি আমাদের কাছে ছুটির দিন নয়, একটা নির্ভেজাল? সকালে পতাকা উড়িয়ে অনেক বিশিষ্ট বিশিষ্ট কথাবার্তা, তারপর পিকনিক, তারপর পিকনিকের সঙ্গে আরও কিছু খাওয়া দাওয়ার, বিশেষ বিশেষ খাওয়া দাওয়া। এই তো আমাদের 15ই আগস্ট। তো একটু আঞ্চলিক একটা কবিতা, নন্দলাল বাউড়ির। তা শুনে নাই কে? আমার কথাগুলা দিয়ে শুনবেন, বহু দিনের কথা। তবে আমার বয়সটাও তো অনেক হইল। সেই মুসলমানের আমল থেকে আইস তক্ষ কত যে বদলাইল দেশটার, তা ঠিক ঠিকানা লাই। মুসলমানরা রাজা হইল, আবার রাজত্ব গেল। সাহেবরা আইল সেই সমুদ্রের পারে থেকে, গোটা দেশটাকে কদিন ধরে কত লতিজা কইল। তখন তখন দেশের জুয়ান জুয়ান ছেলেগুলা মূল্য অনেক। ওরা বলতে লাগলো স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। আর এইদিকে দেশের বুড়ো বুড়ো লেতারা সাহেব গলানের সঙ্গে ফুসুর ফাসুর করতে লাগলো। লাল মুহাগলা দেশ ছেড়ে চলে গেল। তো আমি বাবু দেখতে লাগলাম মনের সুখে। এমন সময় আমার পিছু থেকে কে আমাকে মাইলে এক লাথি। আমি ঘুরে ভাইতে দেখি এক ফুল পেন্টুলুন পড়া বাবু ভাইলে আচ্ছা লাল চোখে। সালো জানিস না আজ 15ই আগস্ট, আর তুই সালো দাঁড়িয়ে আছিস ছেঁড়া জামা কাপড় পরে? ভাগ ভাগ সালো স্টুপিড।
আমি বাবু হতভম্ব হয়ে ভাইলে রইল মনে। তারপর ডরে ডরে বললাম, স্বাধীনতাটা কেমন জিনিস বাপু, কেমন জিনিস? ওকে তো কোনদিন দেখিলাই বাবু, কোনদিন দেখিলাই। ধন্যবাদ সোমা সরকার, থ্যাংক ইউ, তুমি আছো পাশে, ভাল লাগলো। এইভাবেই বিভিন্ন বন্ধুরা আছেন, উৎসাহ দিচ্ছেন, তাদের উৎসাহে ভর করেই তো এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাব। এবারে একটু অন্য রকমের ঘটনা বলি আপনাদেরকে। দেশের কবিতার মধ্যেই থাকবো। গতকালও একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন, অনিন্দিতা, তিনি প্রেমের কবিতা বলেছেন, ভীষণ ভালো আবৃত্তি করেন। আজকে একটু আমি ওই জন্যই একটু অন্য রকমের কথা বলবো। প্রতিনিয়ত মানুষ যেরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই কথা থাকবে। কিছুদিন আগেই হাওড়ার উলবেড়িয়াতে পরিমলদা ছিলেন, পরিমলদার বাড়ির কাছাকাছি উলবেড়িয়া গ্রামে, ফতেপুর বলে, উলবেড়িয়ার একটা ফতেপুর বলে একটা গ্রামে, একদম মুসলিম অধ্যুষিত একটা গ্রাম। সেখানে একটা ঘটনা দেখুন, খুব সুন্দর, মানে খুব স্মরণীয় একটা ঘটনা আজকের দিনে। সেইখানে সেই গ্রামে, ফতেপুর গ্রাম, সেই গ্রামে রঘুনাথ কুমার বলে একজন হিন্দু থাকতেন, আরও বেশি মুসলমান অধ্যুষিত এলাকায়। সেই রঘুনাথ কুমার, তিনি গত বৃহস্পতিবার তিনি প্রয়াত হয়েছেন। তাঁর পারলৌকিক কাজকর্ম, তার শবযাত্রা, শ্মশান যাত্রা ইত্যাদি কাজকর্মের মধ্যে হাত লাগিয়েছেন ওই এলাকার মুসলিমরা। একজন তার মধ্যে আছেন শেখ আব্দুর রহমান সাহেব, তিনি তার কাজগুলো করে গেছেন, পারলৌকিক কাজ, তার সঙ্গে শ্মশান যাত্রা করেছেন। এইভাবে একটা মেলবন্ধন আজকের দিনে, এটা বড় প্রয়োজন বন্ধুরা। এইরকম একটা কবিতা আপনাদের সামনে নিবেদন করব, আমার ভারতবর্ষ, ইমানুল হক। তোমরা যাকে দেশ বলে শেখাতে চাও, সেটা আমার দেশ না। আমার দেশ মানে অষ্টমীতে জগন্নাথের মায়ের বানানো লুচি, কুমড়োর ছক্কা আর জিরের ফোড়ন দেওয়া অমৃত স্বাদ ডাল। আমার দেশে ঈদের দিনে দোকানে কেনা লাচ্ছা খাবে না তাপস চক্রবর্তীর ছেলে। সে ইনাম ভাইয়ের দেওয়া লাচ্ছা সিমুই ছাড়া সে আজ কিছুই খাবে না। আমার ভারতবর্ষ মানে বিজয়া দশমীর দিনের সাঁওতালি নাচ, মাথায় তাদের ময়ূরের পালক আর বুনো কাশ। আমার ভারতে মারাঙ্গুরুর উৎসবে বাজে ধামসা আর রবীন্দ্রসঙ্গীত। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং। আমার ভারতবর্ষে ধর্মং শরণং গচ্ছামি বলে কেউ অস্ত্রে দেয় না শান। আমার ভারতে মহালয়ের সুরে বেজে ওঠে আজান। আমার ভারতে রাম মামার মায়ের হাতে সত্যপীরের সিন্নি, বিজয়া দশমীর সিঁদুরে মাখানো নারকুলে নাড়ু। আমার ভারতবর্ষ মানে রক্ত নয়, সিঁদুরের সোহাগে মেশা। আমার ভারতবর্ষ মানে রাম রহিমের অপূর্ব ভালোবাসা। তোমরা যাকে দেশ বলে শেখাতে চাও, সেটা আমার দেশ না। আমার ভারতবর্ষ লেখে নয়া ইতিহাস, গোলাপে পদ্মে মেশে
বুনো বুনো কাশ। ধন্যবাদ। প্রায় সময় ফুরিয়ে আসছে। সোমনাথ ধন্যবাদ। আসলে আর মাত্র 10 মিনিট আছে। আমি আরও অন্যদিন হবে ওর যে আবদার। এবারে যখন স্বাধীনতার কথায় আসছি, যেটা কথাটা বলছিলাম, নিহারেন্দু রায় ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার কথা বলছিলাম না, যে সকালবেলায় অনেক, এই কথাতেই আসি যে গত বছর জানেন 15ই আগস্টের দিন, এই 15ই আগস্টের গত বছর 15ই আগস্টের দিন আমি ছিলাম ডিএম বাংলোতে। বর্তমান যে জেলা শাসক আছেন তার সামনে এই কবিতাটা করেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল। তো আমার সেই কথাটাই মনে পড়ছে যে প্রত্যেকবার 15ই আগস্টের সময় এই রকম পতাকা উত্তোলন হয়, লালকেল্লা থেকে অনেক ভাষণ হয়, অনেক কিছু পাল্টে দেওয়ার, বদলে দেওয়ার কথা আসে। সত্যি কি তাই হয়? কবি মৃণাল সামন্ত সেদিন যখন জাতীয় পতাকায় মালা আর গান্ধী নেহেরুর কপালে তিলক আঁকা হচ্ছিল, তখন কৃষাণী হরিদাসী তার ভগ্ন কুটিরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে পারেনি। শতচ্ছিন্ন পোশাকে বেরিয়ে পড়েছিল পথে, সবার সঙ্গে জয়ধ্বনি করেছিল। স্বাধীনতার পতাকার আড়ালে সে এক সুখী সমাজ ও জীবন দেখতে পেয়েছিল। রমজান মিয়া উদ্দাম মেঘনায় যে দরাজ গলায় গান গেয়ে নৌকা বাইত, সে সেদিন তার নৌকোটাকে জোর করে মাঝ নদীতে ডুবিয়ে দিয়েছিল। সে জেনেছিল রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তাকে আর নৌকো ঠেলতে হবে না। স্বাধীন হয়ে গেল সবাই। নদী ঝাঁপিয়ে সেও পথের মিছিলে ছুটে এসেছিল। ভূতনাথ মাহাতো যে রাজপথে রিক্সা চালায়, সে একদিন ভোরে উঠে তার গাড়ি সাজালো মালায়, চন্দনে আর পতাকায়। পথে বেরুলো সে। বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। ভূতনাথ লাফিয়ে উঠল, চিৎকার করে উঠল, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ মেঘনা নদীর সেই মাঝি গান ভুলে গেছে। উদাস নয়নে সে এখন নদীর ধারে বসে থাকে। হরিদাসী গঞ্জের নিষিদ্ধ এলাকায় সন্ধ্যের পর দাঁড়িয়ে থাকে এক মুঠো অন্নের আশায়। ভূতনাথ মাহাতো শহরের ফুটপাতে রাত কাটায়। নিস্তব্ধ রাত্রে তার কাশির শব্দ শোনা যায়। অথচ ঠিক তেমনি করে সেদিনের মতো আজও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে স্বাধীনতা দিবস পালিত হয়। কেল্লার দুর্গ থেকে ভাষণ প্রতি ঘরে ঘরে শোনা যায়। তাই হরিদাসী, রমজান মিয়া, ভূতনাথ মাহাতো চিৎকার করে বলে ওঠে, স্বাধীনতা তুমি কার? স্বাধীনতা তুমি কার? স্বাধীনতা তুমি কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? ধন্যবাদ। অনেক কবিতার অনুরোধ আসছে। জাতের নামে বজ্জাতি ব্রত দিদি লিখেছেন, কিন্তু আর মাত্র 6 মিনিট বাকি আছে। আসলে যেটা ভেবেছিলাম সেইভাবেও যাচ্ছে না। আমার কিছু কবিতা ভাবনা ছিল, সেটাও কাটছাট করতে হচ্ছে। সময়টা একটু ঠিক করা দরকার। আমি সেই সময়ের মধ্যে দিয়ে শেষ করব। আমি এবারে এর যে অনুষ্ঠানে যাচ্ছি, যে কবিতার মধ্যে দিয়ে যাচ্ছি, কবিতা বাতিঘর, জয়দীপ চট্টোপাধ্যায়। আসলে এই কবিতাটার মধ্যে দিয়ে একটা অন্যরকম মেসেজ এখনকার দিনে। আমি কয়েকদিন আগেই পোস্ট অফিসে গিয়েছিলাম,
ওখানে লেখা আছে স্বচ্ছ ভারত, এবং বিভিন্ন রকম জায়গায় দেখি স্বচ্ছ ভারত নিয়ে এত উত্তাল হয়, কত কত কোটি কোটি টাকা খরচ হয়, কাজ কি হয়? হয়তো হয়, হয়তো হয় না, সে প্রশ্ন আপনাদের কাছে, আপনারাই জানেন। 2 সন্তানকে নিয়ে বউ ছেড়ে গেছে, অন্যদের ফুরসত নেই তাকে নিয়ে ভাবার। কেউ কেউ বলে লোকটা একটা আস্ত পাগল। গঙ্গার বহমান স্রোতে ডিঙি নৌকোয় ভাসমান সে, প্রবাহ থেকে মালিন্য সরিয়ে নীরবে রচনা করে চলেছে ইতিহাস। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে সেই কবে বাবার হাত ধরে সামিল জীবনযুদ্ধে। মধ্য 40-এ চেনা জগৎটা বদলে যাচ্ছে দ্রুত, জীবন জীবিকায় ধরেছে টান, দূষণের আগ্রাসী থাবায় নদীতে মাছ নিতান্তই অধরা। কখনো দিনে জোটে না 100-150 টাকা। ছোট্ট ঘরে বাবার পথ চেয়ে বসে আর এক নাবালক ছেলে। প্রতিবেশী এক মহিলার বক্তব্যে প্রকাশ, গৌতম অনেকদিন ধরেই গঙ্গা পরিষ্কার করে, সংসারে অভাব তবু অন্য কাজ করে না। কিছু বলতে গেলে বলে, গঙ্গায় ভেসে যাওয়া নোংরা পরিষ্কার আগেই দরকার। সংসারে অভাব তবু অন্য কাজ করে না। কিছু বলতে গেলে বলে এই কথা, অভাবের কারণে বউ চলে গেছে, তাতেও ওর কোনো হেলদোল নেই। স্বচ্ছ ভারত কর্মসূচি রূপায়ণে যখন উত্তাল সমুদ্র হিমাচল, কোটি কোটি টাকার বিজ্ঞাপনে যখন ভরে যাচ্ছে দৈনিকের পাতা, বহুমূল্য হোর্ডিং সোশ্যাল মিডিয়া, বৈদ্যুতিন গণমাধ্যমে যখন আছড়ে পড়ছে সচেতনতার বার্তা, নাগরিক সমাজে যখন লালিত অভ্যাসে প্লাস্টিক পলিথিন বর্জ্য আর গুটকার পিকে ভরিয়ে তুলছে শহর, পরস্পরকে দোষারোপ করে লঘু করতে চাইছে বাস্তবতা, ঠিক তখনই যুগ সন্ধির বিষণ্ণ আলো গায়ে মেখে জেগে আছে এক প্রান্তিক মানুষ, নিজস্ব বোধ ও কর্তব্যে মহিয়ান, কাজ করে চলেছে নীরবে। এক ছাপোষা ট্যাক্সি ড্রাইভার কখনো যেমন অবলীলায় ফিরিয়ে দেয় যাত্রীর ফেলে যাওয়া গয়না, নথি, টাকার ব্যাগ, পুরস্কারের আশায় নয়, নিজস্ব বোধ ও সততার দীপ্তিতে। গঙ্গাকে কলুষ মুক্ত করতে এ যুগের গৌতম নদী থেকে নীরবে তুলে চলেছে ভেসে যাওয়া প্লাস্টিক পলিথিন বর্জ্য, জল, মদের বোতল, পুজোর ফুল। চারিদিকে ভাঙন আর অবক্ষয়ের আবহে দীপ্ত প্রহরীর মতো নীরবে রচনা করে চলেছে ইতিহাস। ধন্যবাদ। সোমনাথ, হ্যাঁ, গঙ্গা পরিষ্কার করা নিয়েই এই কবিতাটা। আসলে এই কবিতাটার কিন্তু পটভূমি কিন্তু আমাদের এখানকারই। আমি একটা ক্লাস করতে গঙ্গার ওপারে যেতাম, তখন দেখেছিলাম এইভাবে গঙ্গা পরিষ্কার করছে একজন। আমি তার সঙ্গে কথা বলেছিলাম। এইরকম একটু অন্য রকম মানুষ আমার খুব ভালো লাগে। আমি তাদেরকে নিয়ে অনেক টিভি বা আমার ইউটিউব চ্যানেলে কিছুটা এরকম প্রোগ্রাম করি তাদেরকে নিয়ে। তা তার কথা আমি যখন জয়দীপকে শেয়ার করলাম, তারপরে জয়দীপ তার বইয়ের মধ্যে এই কবিতাটা লিখেছে। না, আজকে সকালেও জয়দীপের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। আমি বললাম যে আজকে এই কবিতাটা করব। আর অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। তো শেষে আসবার আগে মানে আমি যেটা বলি আপনাদেরকে, বন্ধুরা, সময় একদম নেই। আর এই সময় আপনাদের কাছে করজোর একটা বিনীত নিবেদন। অমৃতা বৌদি ধন্যবাদ জানাচ্ছেন। অমৃতা বৌদি আপনাকে এবং সবাই, গায়ত্রী বৌদি, টুয়া, বাবুদা, সবাই একটু এক জায়গায় বসুন না।
আর যারা বন্ধুরা যারা আরও আছেন, কয়েকজন আছেন যারা গান জানেন, সবাই মিলে আমি শেষ করি একটা কবিতা দিয়ে। সেই কবিতার সময় আপনাদের একটু সহযোগিতা, একটু কণ্ঠ হোক না, আমরা নিজেরা ঘরে আছি, একসঙ্গে তখন গলা মেলাবো। চলুন শুরু করি সেই কবিতাটা। অনেকেরই পরিচিত, আমার খুব পছন্দের কবিতা। একটা জয় করবার, একটা পজিটিভ একটা থিঙ্কিং নিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করব। কবিতাটা হচ্ছে রঞ্জিত গুপ্তের লেখা, এবং এই কবিতাটার সঙ্গেই আমি শ্যামাপ্রসাদ ঘোষের আর একটা কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করব। সবাই এতক্ষণ আমার সঙ্গে থেকেছেন, অনেক ধন্যবাদ। আগামী দিনগুলোতেও আমার সঙ্গে থাকবেন, এবং অবশ্যই বন্ধুরা, আজকে যেভাবে আপনি নাইয়া ফেসবুক লাইভে ছিলেন, আগামী কালকেও কিন্তু এইরকমভাবেই বৈচিত্র্যময় অনুষ্ঠান নিয়ে ফেসবুক লাইভে নাইয়া নিয়ে আসবে অনেক রকম অনুষ্ঠানের সম্ভার। অবশ্যই সঙ্গে থাকবেন আগামীকালও। শেষ করি এই কবিতাটা একটা দিয়ে, সঙ্গে থাকবেন কিন্তু, একসঙ্গে শেষ করব। হইচই করে মদ মাংস খেয়েও কালী পুজোর কিছু টাকা বেঁচে গেল। ছেলেরা যখন ভাবছে টাকাটা নিয়ে কি করবে, তখন বুড়োদাই ডাকলেন, আমার কথা যদি শুনিস তাহলে রোজ রোজ এরকম পুজো দেখতে পাবি। কি করে? আমাদের এখানেও কিছু হোক, মানে ভালো কিছু। তোরাই গান করবি, নাটক করবি, আমরা গাইব আমাদেরই গান। কালুদা দিয়েছিলেন 17 ইঞ্চি। ইলেকট্রিক দোকানের নিতাই একটা 200 পাওয়ারের বাল্ব লাগিয়ে দিয়ে বলেছিল, ভাড়া লাগবে না। সারা রাত সস্তায় কাঠ আর সিএমডি এর জমা করা ইট থেকে ইট বয়ে তৈরি হয়েছিল মঞ্চ। সেই থেকে শনিবার, প্রতি শনিবার এ তল্লাটের প্রত্যেকে শোনে, হ্যালো মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে, হ্যালো মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে, হ্যালো মাইক টেস্টিং। আগে হলে সিনেমার ব্ল্যাক আর রঘুর কথায় কথায় ব্লেড চলতো। এখন জল হোক ঝড় হোক, সেই স্টেজে উঠে দড়ি বাঁধে 17 ইঞ্চি গোটায়। বল প্রেসের হারুদা বল প্রেস ঠেলে ঠেলে সেই কবে গান ভুলেছেন। রবীন্দ্র জন্মদিনে তার গান জমল ভালোই। হারুদার বউ এখন পাড়ার বৌদি, ছেলেদের কাছে হেসে অনুযোগ করে, আগে তো তাসের নেশা ছিল, এখন নতুন নেশা তোমাদের দাদাকে পেয়েছে। কালো বস্তি, সেখানে চায়ের দোকানগুলো মদের ঠেক হয়ে ওঠে। রেস আর জোর বোর্ডে নরক গুলজার। সেখানে একটা গান কি করে যেন ইতিমধ্যে চাউর হয়েছে। একটা গান সমস্ত মদের গেলাসগুলোকে ভেঙে, ঝনঝন শব্দে ভেঙে, শনি পুজোর চত্বর আর জোর বোর্ডগুলোকে উল্টে পাল্টে একটা গান বুক ঠেলা কথার মতো সমস্ত মুখ বধিরতাকে মুখর করে বেজে উঠেছে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। সবাই একসঙ্গে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. ও বুকে গভীর আছে প্রত্যয়, हम होंगे कामयाब एक दिन। সবাই আমরা আবার জয় করব এই করোনাকে, আবার নতুন করে আবার আগের মতো এগিয়ে যাব। আবারও শুরু হবে আমাদের জয়গান, আবারও এগিয়ে যাব সংস্কৃতিকে নিয়ে। আমার শেষ নিবেদনের মধ্যে দিয়ে শেষ করব। বাবার জন্যে এক মুঠো রোদ, মায়ের জন্যে আলো, ভাইয়ের জন্যে রাতের আকাশ চাই আমি জমকালো। রামের জন্যে চাঁদের পাহাড়, জনের জন্যে মেঘ, বন্ধু আলীর জন্যে দিও দক্ষিণ হাওয়ার বেগ।
তোমার জন্যে বন্ধুতা চাই, তাদের জন্যে আশা, আমার জন্যে রেখো কেবল একটু ভালোবাসা, একটু ভালোবাসা। বন্ধুরা, একটু ভালোবাসা। ভালো থাকবেন, সুখে থাকবেন, শরীর ভালো রাখবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মুখে মাস্ক রাখবেন, হাতে রাখবেন স্যানিটাইজার। আপনি সুস্থ থাকুন, আপনার বাড়ির প্রিয় মানুষজনকে সুস্থ রাখুন। আমরা তবেই এই জয় অর্জন করতে পারব। আজকের মতো শেষ করি। শুভরাত্রি। সর্বে ইউপি সুখিনা সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভার কবে। নমস্কার, শুভরাত্রি।